এবং আপনারা যারা দর্শকরা দেখছেন, আপনারা একটু বুকে হাত দিয়ে বলুন তো আপনারা খুশি হয়েছেন না খুশি হননি? আপনার বাড়ির মেয়েটিকে জিজ্ঞেস করুন। এই দৃষ্টান্তটা মনে পড়তে বাধ্য যে কিছু করলে তাহলে কিন্তু এই ঘটনা ঘটতে পারে, সকালে জমা নিয়ে বিকেলে খরচ হয়ে যেতে হতে পারে। একটা বিকৃত চিন্তা, বিকৃত একটা চেতনা, বিকৃত একটা বুদ্ধি। তারা চায় না যে এই সরকারটা ঠিকঠাক ভাবে কাজ করুক। তারা কিন্তু প্রচার করতে শুরু করে দিয়েছে, রাষ্ট্র হত্যা করলো, এইভাবে রাষ্ট্র প্রমাণ লোপাটের চেষ্টা করলো। হাত খুলে দেওয়া হলো, পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হলো। ওই যে রিভলভার নিয়ে ঘুরে বেড়াবো, বোমা নিয়ে ঘুরে বেড়াবো, মস্তানি করে বেড়াবো, বাইক নিয়ে ঘুরে বেড়াবো, হুমকি দেবো, চমকি দেবো, আর কোনো রাজনৈতিক নেতার ছত্রছায়ায় থাকবো, সে ফোন করে ছাড়িয়ে নেবে, সেই রাস্তাটা বন্ধ করে দিয়েছেন। যারা জিহাদ করার চেষ্টা করবে, যারা জিহাদি হওয়ার চেষ্টা করবে, যারা রাষ্ট্রের বিরুদ্ধে, রাজ্যের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করবে বা নাশকতা করার চেষ্টা করবে, তাহলে তাদের কপালে কিন্তু আর ওই আগে বলেছিলাম যে লাঠি আর বাটাম না, এরপরে পুরোপুরি হাত খুলে দেওয়া হয়েছে, পাল্টা কিন্তু এনকাউন্টার হবে। রেকর্ড করে রাখুন রাজ্যের বিরোধী দলের নেতার কথা। বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। আনন্দ আছে আর আনন্দ দুটো বন্ধু আছে। কি নাম কি তাদের? আমি একজনের চিনি আর দুজনের চিনি না। মেয়েটাকে পেলো কোত্থেকে? পুকুর থেকে। না মানে কালকে রাত্রে মেয়েটাকে ধরলো কোত্থেকে ওরা? ওই ওই রাস্তা থেকে নিয়ে গেছে। মানে মেয়েটা একলা ছিল? একলা ছিল না। কোথায় ঘটনাটা কোথায় হয়েছে? ওই আমাদের ওখানে সূর্যপুরে। মারলো কি করে? ও সূর্যের পাথরে লেগে ওই আনন্দ। কজন ছিল অভিযুক্তরা? কজন ছিল? চারজন ছিল। আমি সে কষ্ট দরকার নেই, ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে অত্যাচার করেছে, তাতেই ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। ও করবে না আর কি এটা আমি বলতে পারছি না যে করেনি। আচ্ছা, কেন এরকমই আমার বিয়ের পরেও আমি ওর নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। আচ্ছা, এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? না, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ছোট্ট ক্লিপের মাধ্যমে ঘটনা পরম্পরা বুঝিয়ে দিলাম। এই যে এপিসোডটা তৈরি করছি, এখানে আমরা মূলত আলোচনা করব গতকালকে মানে 7 তারিখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থানার ওসি, আইসি, এসপি এবং পুলিশ কর্তাদের, ডিজিপি ছিলেন, সবাইকে নিয়ে একটা বৈঠক করেছেন এবং সেটা নিয়ে কিন্তু কোনো প্রেস কনফারেন্সে একটা বর্ণও বলেননি, এক লাইনও বলেননি। সেখানে তিনি কি নির্দেশ দিয়েছেন সেটা বলবো। মানে মূলত তিনি বলেছেন যে এই জিহাদি যারা জিহাদ করার চেষ্টা করলে সেখানে কোনো ধর্ম, বর্ণ, সম্প্রদায় দেখার দরকার নেই। সেখানে পুলিশের হাত খুলে দিয়েছেন, ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন পুলিশের। এটাই একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। তবে এই যে ভিডিওটা দেখালাম একদম শুরুতে একটু মনে করে দেখুন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন, তিনি বেশ কয়েকটা সভায় এই কথাটা বলেছিলেন যে যারা ধর্ষণ করবে, যারা মহিলাদের উপরে অত্যাচার করবে, শিশুদের উপরে অত্যাচার করবে, মায়েদের উপরে, বোনেদের উপরে, দিদিদের উপরে অত্যাচার করবে, তাদেরকে জামাই আদর করা হবে না, তাদেরকে সকালে জমা নিয়ে বিকেলে খরচ করে দেওয়া হবে। যেভাবে উত্তরপ্রদেশে, যেভাবে আসামে, যেভাবে যোগী পুলিশ করে থাকে, হিমন্ত বিশ্ব শর্মার পুলিশ করে থাকে, সেভাবেই কিন্তু শুভেন্দু অধিকারীর পুলিশও করবে বা পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ করবে। এই কথাটা তিনি আগেই বলে দিয়েছিলেন। সেটা হয়ে গেছে। গত 4 জুলাই সন্ধেবেলা যে বাচ্চা মেয়েটা ক্লাস 6-এ পড়ে, মাত্র 12 বছর 13 বছর বয়স, তাকে তুলে নিয়ে গিয়ে যেভাবে তার উপরে জঘন্যতম অত্যাচার হয়েছিল, ধর্ষণ করে খুন করা হয়েছিল, তারপরে বারুইপুরের সূর্যপুরে একটা জংলা জায়গায় পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল এবং তারপরে প্রথম যাকে অ্যারেস্ট করা হয়েছিল তার নাম প্রভাস মণ্ডলকে অ্যারেস্ট করার পরে তারপরে আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং আজকে কবির মোল্লাকে অ্যারেস্ট করা হয়েছে। 5 তারিখ সকালে সেই দেহটা উদ্ধার হয়েছিল। তারপরে কি হয়েছিল না হয়েছিল
হিংসা ছড়ানোর চেষ্টা করা হয়েছিল, ট্রেন লাইন অবরোধ করা, ট্রেন লাইন উপড়ে দেওয়ার চেষ্টা, রাস্তা অবরোধ করা, আগুন জ্বালানো, হিংসায় মদত দেওয়া, সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেওয়া, হিন্দু মুসলমান করার চেষ্টা, এগুলো মোটামুটি হয়ে গেছে। তারপরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 7 তারিখে বারুইপুরে যান। 7 তারিখে তিনি বৈঠক করেন এবং 7 তারিখে যে নির্দেশটা দেন সেটা নিয়ে আজকের এপিসোড। তবে তারপরে 8 তারিখ, মানে আজকে অ্যাকশনটা শুরু হয়ে গেছে। 8 তারিখেই পড়ছে, 8 তারিখে এনকাউন্টারটা হয়েছে। এই প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনা পুনর্গঠন করতে গিয়েছিল পুলিশ প্রায় মাঝরাতে। সেখানে সে একজন পুলিশকর্মী রিভলভার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং গুলিও চালায়। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়, অর্থাৎ এনকাউন্টার করে এবং তার দুটো গুলি বুকে এবং পাঁজরে দুটো গুলি লাগে। তারপরে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে প্রভাস মণ্ডলকে মৃত বলে ঘোষণা করা হয়। তারপরে তার মা কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন, দেখুন মা তো, ফলে মায়ের একটা কষ্ট হবেই, কিন্তু মা একজন বীরাঙ্গনা, তিনি পরিষ্কার করে বলেছেন যে নেশা ভাঙ করতো, কথা শুনতো না এবং যেভাবে অত্যাচার করে একটা মেয়েকে হত্যা করা হলো, তাকে টর্চার করা হলো, ঠিকই আছে, ঠিকই আছে। প্রথমে তিনি যেতে রাজি হননি তার দেহটা নেওয়ার জন্য, কিন্তু যেহেতু দেহটা শনাক্ত করতে হয়, পুলিশের অনুরোধে তিনি এবং এই প্রভাস মণ্ডলের স্ত্রী তিনিও গিয়েছিলেন। প্রভাস মণ্ডলের স্ত্রীও একই কথা জানিয়ে দিয়েছেন, সেটাও ছোট্ট করে আপনাদের দেখিয়ে দিলাম যে তিনিও বলছেন তার বিয়ে করার পরে এই লোকটা যে ধরনের নোংরামি করতো, কোনো কাজ করতো না, মাঝে মাঝে ভ্যান চালাতো, যা আয় করতো তাতে নেশা ভাঙ করতো। এই প্রভাস মণ্ডলের স্ত্রীকে বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করতে হতো, সেখান থেকেই সংসার চলতো। ফলে তার যে স্বামী হোক আর যেই হোক, যে নোংরামিটা করেছে তার ফলে তিনি খুশি হয়েছেন, একথা জানিয়ে দিয়েছেন। অন্যদিকে নির্যাতিতা যে মেয়েটি, তার পরিবার তো আগেই জানিয়ে দিয়েছে যে রাজ্য সরকারের ওপরে, রাজ্য প্রশাসনের ওপরে, রাজ্য পুলিশের ওপরে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপরে তাদের ভরসা রয়েছে, তারা খুশি হয়েছেন, সবাই খুশি ব্যক্ত করেছেন। কামদুনির যে মেয়েটি মারা গিয়েছিল, একই ঘটনা, একইভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল, তাদের পরিবারের লোকজন এবং যত নির্যাতিতা আছে তৃণমূলের আমলে, তোলামূলের আমলে, চোরামূলের আমলে, যতই তারা রাস্তায় নেমে নাটক করার চেষ্টা করুক না কেন, প্রত্যেকটা নির্যাতিতার পরিবার এবং আপনারা যারা দর্শকরা দেখছেন, আপনারা একটু বুকে হাত দিয়ে বলুন তো আপনারা খুশি হয়েছেন না খুশি হননি? আপনার বাড়ির মেয়েটিকে জিজ্ঞেস করুন, আপনার বাড়ির মাটিকে জিজ্ঞেস করুন, আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন, যে কোনো নারীকে জিজ্ঞেস করুন, তারা কতটা খুশি হয়েছে। খুশিতে মিষ্টি বিলি করার ছবি উঠে এসেছে বিভিন্ন জায়গায়, খুশিতে মানুষ উদ্বেল হয়ে গেছেন। সত্যিই তো এই ধরনের, দেখুন আইনের পরিভাষায় কি ঠিক কি বেঠিক, যখন আগুন লাগে আগুনটা আগে নেভাতে হয়। যখন কোনো এই ধরনের জঘন্য অত্যাচার হয়, একটা দৃষ্টান্ত তৈরি করতে হয়, যেটা শুভেন্দু অধিকারীর পুলিশ বা শুভেন্দু অধিকারী সরকার বা পশ্চিমবঙ্গ সরকার সেই দৃষ্টান্তটা কিন্তু তৈরি করেছে। এবার বলবেন এরপর থেকে কি তাহলে সমস্ত অত্যাচার বন্ধ হয়ে যাবে? আর ধর্ষণ হবে না, খুন হবে না, আর মহিলাদের উপর অত্যাচার হবে না? দেখুন, একটা বুকের মধ্যে ঘৃণা, বুকের মধ্যে যে পাপ, বুকের মধ্যে যে একটা কুপ্রবৃত্তি লুকিয়ে থাকে, একটা জিঘাংসা লুকিয়ে থাকে, বা এক ধরনের জানোয়ারের মতো একটা পশুত্ব লুকিয়ে থাকে, সেগুলো তো বেরোবে। কিন্তু এই দৃষ্টান্তটা মনে পড়তে বাধ্য যে কিছু করলে তাহলে কিন্তু এই ঘটনা ঘটতে পারে, সকালে জমা নিয়ে বিকেলে খরচ হয়ে যেতে হতে পারে। এটা দরকার ছিল, যেটা স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে খুব কম হয়েছে। গত 15 বছরে তো দেখাই যায়নি, বাম আমলেও দেখা যায়নি, তার আগে সেই নকশাল পিরিয়ডে কিছু কিছু দেখা গিয়েছিল যেখানে এনকাউন্টার শব্দটা শোনা যেত। কিন্তু এর পরে অদ্ভুতভাবে আপনারা দেখবেন আরেকটা অংশ, এই পশ্চিমবঙ্গে এই বাঙালিদের একটা অংশ, যারা মূলত ভামপন্থী, বামপন্থী, সেকুমাকু, সিপেমুল যাই বলুন না কেন, তাদের মধ্যে আমার একটা বিকৃত চিন্তা, বিকৃত একটা চেতনা, বিকৃত একটা বুদ্ধি, তারা চায় না যে এই সরকারটা ঠিকঠাকভাবে কাজ করুক। তারা কিন্তু প্রচার করতে শুরু করে দিয়েছে, রাষ্ট্র হত্যা করলো, এইভাবে রাষ্ট্র প্রমাণ লোপাটের চেষ্টা করলো, রাষ্ট্র এটা ঠিক করলো না, হ্যান করলো না, স্যান করলো না, আমরা যাব কোর্টে, আমরা যাব সুপ্রিম কোর্টে। বিভিন্ন রাজনৈতিক দলের তরফে, বিশেষ করে সিপিআইএমএল বা তোলামূল, চোরামূল বা বামপন্থীদের একটা অংশ, তারা ইতিমধ্যে বলতে শুরু করে দিয়েছে এই কাজটা ঠিক করলো না। আপনারা বলুন, ঠিক করলো না ভুল করলো? আপনারা খুশি হয়েছেন নাকি আপনারা ওই প্রভাস মণ্ডলের মতো এই যে একটা বাচ্চার উপরে অত্যাচার করে তাকে খুন করা হলো, সেই ঘটনার পরে যদি এনকাউন্টার করা হয় তাতে আপনারা কি দুঃখ পেয়েছেন? আপনারা, তার স্ত্রী দুঃখ পায়নি, তার মা দুঃখ পাননি, আর ওই যে বলে না যে পাড়াপড়শির ঘুম নেই, যার বিয়ে তার ঠিক নেই, আছে কিনা? মার্চে মাসির দরদ বেশি হয়। কিছু মাসি তৈরি হয়ে গেছে এ রাজ্যে, তারা আবার এতে বিরাট দুঃখিত, বিরাট কান্নাকাটি করছে। কিন্তু বন্ধুরা এটা মনে রাখবেন,
যে আজকে শুধুমাত্র যে আর একজন নতুন একজনকে অ্যারেস্ট করা হয়েছে তাই নয়, মূল অভিযুক্ত 3 জনকে অ্যারেস্ট করা হয়ে গিয়েছিল। 3 জন হচ্ছে আনন্দ সর্দার, দিবাকর সর্দার, প্রভাস মণ্ডল, যে খরচ হয়ে গিয়েছে। আজকে আরেকজন অ্যারেস্ট হয়েছে বারুইপুরের ওই ধর্ষণ এবং খুন কাণ্ডে, কবির মোল্লা। এবং ওই দিন যারা হিংসায় উস্কানি দিয়েছিল, ওই দিন যারা মব লিঞ্চিং করেছিল, গণহত্যা করার চেষ্টা করিয়েছিল এবং পিটিয়ে একজনকে, নিরীহ যুবককে মেরে ফেলেছিল, সেই কাণ্ডে রাস্তায় আগুন জ্বালিয়েছিল, হিংসামূলক ভাষণ দিয়েছিল, বিদ্বেষমূলক ভাষণ দিয়েছিল, ট্রেন লাইন উপড়ে ফেলার চেষ্টা করেছিল, সেই কাণ্ডে 20 জনকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। 20 জন, সংখ্যাটা কম নয়, সংখ্যাটা কম নয়। এবার আসি আসল একদম যেটা থাম্বনেল করেছি, যে কথাটা শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন, যে খবরটা কেউ এখনো পর্যন্ত দেয়নি, কোনো টিভি চ্যানেল, কোনো পোর্টাল, কোনো খবরের কাগজ কেউ দেয়নি, দেওয়া সম্ভব কতটা সেটা জানি না। তবে যেটা আমরা, দেখুন, মুখ্যমন্ত্রী নিজে কিন্তু কিছু বলেননি, প্রকাশ্যে এ বিষয়ে কিছু বলেননি। পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি, যেটা 7 তারিখে বৈঠক হয়েছিল বারুইপুরে গিয়ে, বারুইপুরে আবার যাবেন মুখ্যমন্ত্রী, আবার যাবেন, এই নির্যাতিতার বাড়িতেই যাবেন, পরিবারের সঙ্গে একদম তার বাড়িতে গিয়ে কথা বলবেন এবং আরও কিছু কথা রয়েছে, ওখানে পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন, এসব রয়েছে। কিন্তু তিনি পুলিশ সুপারের দপ্তর থেকে বসে তিনি যে বৈঠকটা করেছেন, গোটা রাজ্যের ওসি, আইসি, এসপি, সমস্ত পুলিশ কর্তাদের সঙ্গে তিনি একটা স্ট্রিক্ট নির্দেশ দিয়ে দিয়েছেন। তিনি যেটা বলেছেন তার মূল সারমর্ম, সার কথা হচ্ছে যে কিডন্যাপিং যদি হয়, যদি অভিযোগ আসে কিডন্যাপিং হয়েছে, যদি মহিলাদের উপরে অত্যাচারের খবর আসে, যদি কোনো খবর আসে যে ক্রাইম এগেনস্ট ওমেন বা মার্ডার হয়েছে, মানে কোনো সিরিয়াস কোনো ক্রাইম হলে ভারতীয় ন্যায় সংহিতার যে বিধি রয়েছে সেই অনুযায়ী পদক্ষেপ করতে যেন পুলিশ কোনো দেরি না করে, কোনো শিথিলতা না দেখায়, গড়িমসি না দেখায়। এই যে মেয়েটির ক্ষেত্রে কিছুটা গড়িমসি হয়েছিল বলে অভিযোগ উঠেছে এবং ডিজিপিকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন গতকালকেই যে 72 ঘন্টা সময় দিচ্ছি, আপনি একটা রিপোর্ট দিন, যদি প্রমাণিত হয় কোনো পুলিশের কর্মী, কোনো পুলিশের অফিসার এই ঘটনায় শিথিলতা দেখিয়েছে, গাফিলতি দেখিয়েছে, একটু বিলম্ব করেছে তদন্তের কাজে, তাহলে কিন্তু তার কপালে দুঃখ আছে। এই কথাটা পরিষ্কার করে বলে দেওয়ার পাশাপাশি 3টে মূলত মার্ডার, কিডন্যাপিং আর ক্রাইম এগেনস্ট ওমেন, এই 3 ধরনের সহ যে কোনো একটা বড় কোনো ক্রাইমের অভিযোগ এলে পুলিশকে কিন্তু সঙ্গে সঙ্গে পদক্ষেপ করতে হবে। এর পাশাপাশি সবচেয়ে যেটা বড় কথা বলেছেন যে হাত খুলে দেওয়া হলো, পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হলো। ওই যে রিভলভার নিয়ে ঘুরে বেড়াবো, বোমা নিয়ে ঘুরে বেড়াবো, মস্তানি করে বেড়াবো, বাইক নিয়ে ঘুরে বেড়াবো, হুমকি দেবো, চমকি দেবো, আর কোনো রাজনৈতিক নেতার ছত্রছায়ায় থাকবো, সে ফোন করে ছাড়িয়ে নেবে, সেই রাস্তাটা বন্ধ করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর ফলে জিহাদি যারা, মানে জিহাদ করে যারা, জিহাদ শুধু মুসলিমরা করে না, জিহাদি মানে ওই ধরনের সন্ত্রাসী, দেশবিরোধী কাজ করে, নাশকতা কাজ করে। আপনারা এর আগে জিহাদি শব্দে অনেক কেউ কমেন্ট করেছিলেন, জিহাদি মানে আপনি জানেন কারা জিহাদি? জিহাদি বলতে পার্টিকুলার কোনো কমিউনিটিকে আমি বোঝাতে চাইছি না। যারা জিহাদ করার চেষ্টা করবে, যারা জিহাদি হওয়ার চেষ্টা করবে, যারা রাষ্ট্রের বিরুদ্ধে, রাজ্যের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করবে বা নাশকতা করার চেষ্টা করবে, তাহলে তাদের কপালে কিন্তু আর ওই আগে বলেছিলাম যে লাঠি আর বাটাম না, এরপরে পুরোপুরি হাত খুলে দেওয়া হয়েছে, পাল্টা কিন্তু এনকাউন্টার হবে। এটা মমতা ব্যানার্জির সরকার নয়। মমতা ব্যানার্জি আজকে রাস্তায় নেমে অসহায়ত্ব প্রকাশ করেছেন, একটা নাটক করার চেষ্টা করেছেন, নৈরাজ্য তৈরি করার যে চেষ্টাগুলো বারবার তার তোলামূল চোরামূল বা কালীঘাটের বা খালপাড়ের তোলামূল করে যাচ্ছে বা চোরকুদের দল করে যাচ্ছে, সেটা কিন্তু বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে। পুলিশ অত্যন্ত সতর্ক, স্বরাষ্ট্রমন্ত্রী এমনভাবে তাদেরকে নির্দেশ দিয়ে রেখেছেন, গোয়েন্দা দপ্তর এমনভাবে রিপোর্ট পাঠিয়ে দিচ্ছে যে আগে থেকে প্রিকশনারি মেজার তারা নিয়ে নিচ্ছেন, প্রিভেন্টিভ মেজার নিয়ে নিচ্ছেন। দেখুন, বিধানসভায় এই ধরনের একটা বিল কিন্তু পাশ হয়ে গেছে। এই ধরনের বিল যেটা পাশ হয়ে গেছে, সেই বিলটা রাজ্যপালের কাছে চলে গেছে, রাজ্যপাল স্বাক্ষরও করে দিয়েছেন বলে আমরা রাজভবন সূত্রে জানতে পারছি। আজ সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গিয়েছিলেন রাজভবনে এবং বিভিন্ন বিষয়ে কথা বলার পাশাপাশি বারুইপুর সম্বন্ধেও তার সঙ্গে একান্তে কথা হয়েছে বলে রাজভবন সূত্রে আমরা যেটা জানতে পারছি। রাজভবন থেকে কোনো প্রকাশ্যে বিবৃতি বা প্রেস মিট বা প্রেস রিলিজ অথবা রাজ্য সরকারের তরফে অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে কিছু বলা হয়নি। যেটা আমরা রাজভবন সূত্রে খবর পাচ্ছি যে গোটা বারুইপুর নিয়ে একটা রিপোর্ট তিনি রাজভবনকে দিয়েছেন
এবং রাজভবনকে এটাও জানিয়েছেন যে এই যে প্রভাস মণ্ডলের এনকাউন্টার, এটা নিয়ে যে হই হই হবে, এ রাজ্যের একটা অংশ তারা বিদ্বেষমূলক ভাষণ দেওয়ার চেষ্টা করবে, রাজ্যের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তারা বলবে। এটা তো অত্যন্ত কি বলবো স্বাভাবিক। এটা আগেও হয়ে এসছে, এখন হবে, ভবিষ্যতেও হবে। তো এই ধরনের এগুলো হবে। এই জন্য এটা রাজ্যপাল যেহেতু সাংবিধানিক প্রধান, প্রশাসনিক প্রধান হচ্ছেন মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান সাংবিধানিক প্রধানকে একটা ব্রিফিং দিয়ে এসছেন। এইটা নিয়ম একদম আনুষ্ঠানিকভাবে সেই রিপোর্ট যাবে স্বরাষ্ট্রমন্ত্রকে এবং সব কিছু তিনি জানিয়েছেন যে এই যে প্রভাস মণ্ডল, প্রথম তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ঘটনা পুনর্গঠন করার কাজে তাকে যখন নিয়ে যায় পুলিশ, তখন সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। শুধু নয়, একজন পুলিশ অফিসারের কাছ থেকে তার সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়েছিল এবং গুলি চালানোর চেষ্টা করেছিল। পাল্টা গুলিতে পাল্টা এনকাউন্টার করে তাকে নিকেশ করা হয়েছে। তাকে হত্যা করার জন্য মারা হয়নি, তাকে গুলি চালানো হয়েছিল। এখন এলোপাথারি গুলি চালালে 2 রাউন্ড গুলি চালানো হয়েছে বলে আমরা জানতে পারছি। তারপরে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এবং এর পাশাপাশি তিনি এটাও জানিয়ে এসেছেন যে এ রাজ্যে যদি কেউ জিহাদ করার চেষ্টা করে, এ রাজ্যে যদি জিহাদিপনা দেখা যায়, যেটা দেখা গিয়েছিল সিএ আন্দোলনের সময়, ওয়াকফ আন্দোলনের সময়, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, কিছুটা ইঙ্গিত বারুইপুরে আছে। কোনো বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেগুলো সব সিলেক্টিভ ওয়েতে জ্বালানো হয়েছে। নির্দিষ্ট একটা ধর্মের তাদেরকে বেছে বেছে তাদের বাড়ি জ্বালানো হয়েছে, পিটিয়ে মারা হয়েছে। একজনকে, তাদেরকে একদম নিরীহ একটা ছেলেকে হত্যা করা হয়েছে ফুটবল খেলাকে কেন্দ্র করে। জিহাদি, এটাই জিহাদ, এটাই জিহাদ। জিহাদ বলতে কোনো পার্টিকুলার ধর্ম নয়। জিহাদি যারা, তারা মূলত নির্দিষ্ট একটা ধর্ম থেকেই বেশি আসে, এটা ঠিকই। তো সেই যে জিহাদি যারা, তাদেরকে কিন্তু আর ছাড়া হবে না, সেটা নিয়েও কিন্তু কথা হয়েছে বলে আমরা জানতে পারছি। রাজভবন সূত্রে যেটা জানতে পারছি যে এবার থেকে কোনো রকম জিহাদিপনা দেখলে, কোনো জিহাদ দেখলে আর কোনো অন্যরকম ওই লাঠি বাঁশ বাটাম টাটাম কিছু নয়, অ্যারেস্ট হয়তো হবে। তারপরে ওই জমা এবং খরচ। বারুইপুর একটা দৃষ্টান্ত তৈরি করে দিল এবং এরপর থেকে জিহাদিদের কিন্তু প্রচ্ছন্নভাবে বা প্রত্যক্ষভাবে একটা হুঁশিয়ারি দিয়ে দেওয়া হলো, একটা কড়া বার্তা দিয়ে দেওয়া হলো যে আগের সরকার আর নেই, খুব সাবধান, যা কিছু করবে ভেবেচিন্তে করবে, জমা খরচের হিসাব যে হয়ে যাবে সেটা ভেবে করবে। এই বার্তাটা রাজ্য সরকার, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি সর্বস্তরে কথা বলে সাংবিধানিক প্রধানের সঙ্গে কথা বলেছেন। তার আগে তিনি নির্দেশটা দিয়ে দিয়েছেন গোটা পুলিশ মহলটাতে, গোটা রাজ্যে যত পুলিশ রয়েছেন, অফিসাররা রয়েছেন, ওই পুলিশ কর্মীদের জখম করে দেব, গাড়ি জ্বালিয়ে দেব, গাড়ি ভেঙে দেব, রাস্তা আটকে দেবো, রাস্তা কেটে দেবো, রাস্তায় গুঁড়ি ফেলে দেবো, গোটা বিচ্ছিন্ন করে দেবো, একটা নৈরাজ্য তৈরি করব, একটা আলাদা করে বিচ্ছিন্ন করে একটা সংরক্ষিত অঞ্চল তৈরি করে ফেলবো, সেখানে আইনের শাসন থাকবে না, সেটা চলবে না। বুঝতে পারলেন? মানে বোঝাতে পারলাম? যা কিছু হয়েছে পুরোটা তো আর বলা যায় না, যেটুকু খবর পেয়েছি পুলিশ সূত্রে সেইটুকুই আপনাদেরকে জানিয়ে দিলাম। যে জিহাদিদের বড় হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বন্ধুরা, আজকের এপিসোড কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আপনারা কি মনে করছেন? জিহাদিদের উদ্দেশ্যে যে হুঁশিয়ারিটা গিয়েছে, রাজ্যে দুষ্কৃতীদের উদ্দেশ্যে, ক্রিমিনালদের উদ্দেশ্যে, ধর্ষকদের উদ্দেশ্যে যে বার্তাটা গিয়েছে, সেটা আপনারা কি চোখে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটুখানি লাইক করবেন, শেয়ার করবেন, আরও বেশি যদি ভালো লাগে হাইপ তুলে দেবেন। যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।